দর্শক, প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছরের শাসনামলে যত মব হয়েছে এবং এই দেশটাকে মবতন্ত্রের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, একটা গোটা তরুণ প্রজন্মকে মববাজ প্রজন্ম হিসেবে প্রফেসর ইউনূস তৈরি করেছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এই ব্যাপারগুলোর সমালোচনা তার শাসন আমল থেকে এখন পর্যন্ত বিস্তর সমালোচনা হচ্ছে এবং তার শাসনকাল শেষ হওয়ার পরে এখন আরও বেশি সমালোচনা হচ্ছে এবং এই মবের কাণ্ডের জন্য প্রফেসর ইউনূসের অনেকে বলছেন যে তার বিচার প্রয়োজন, তাকে বিচারের মুখোমুখি করা উচিত, এরকম কথাও কেউ কেউ বলছেন যখন। এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই যখন ঘোষণা দিয়েছিলেন যে মব আর এদেশে হতে দেয়া হবে না, মব দিয়ে আর কিছু করা যাবে না, তখন আমরা বুঝেছিলাম যে সরকারের অবস্থানও এই মবের বিরুদ্ধে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সরকারের এই বিষয়ক সবথেকে গুরুত্বপূর্ণ যিনি মন্ত্রী, আইনমন্ত্রী, তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখতে পেলাম যে প্রফেসর ইউনূসের আমলের যে মবতন্ত্র, সেই মবতন্ত্রকে তিনি সাপোর্ট করছেন এবং তার এই সাপোর্টের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপার হয়ে দাঁড়াবে কিনা, কেন তিনি সাপোর্ট করলেন, এই সাপোর্টটা বিএনপি সরকারেরও সাপোর্ট কিনা, সাপোর্ট করে তিনি কি বলার চেষ্টা করলেন, কি বোঝাতে চাইলেন আমাদেরকে, একটু চলুন সেটা বুঝে দেখি। বুঝে দেখার পরে তার কাছে যদি বিনীতভাবে কোনো প্রশ্ন করা যায়, রাখা যায়, সেই প্রশ্নটা আমরা রাখার চেষ্টা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মব নিয়ে চমৎকার একটা কথা বলেছেন আমাদের বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান। আইনমন্ত্রীর কাছে এই কথাটা অনেকের কাছেই প্রত্যাশিত মনে হবে। খুবই দারুণ একটা কথা বলেছেন, কারণ প্রফেসর ইউনূস যে অসাধারণ কাজটা করে গেছেন সেটাকে কাউকে না কাউকে তো সাপোর্ট দিতে হবে এবং সাপোর্ট যদি না দেওয়া হয় তাহলে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ডগুলো অবৈধ কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হতে পারে। সেটার জন্য প্রফেসর ইউনূসের কেউ কেউ বিচার চাইতে পারে। সেই ব্যাপারগুলো তো আসলে হওয়া উচিত না এবং আইনমন্ত্রী হিসেবে তিনি সঠিকভাবেই হয়তো সেটা উপলব্ধি করেছেন। আবার এই আইনমন্ত্রী যখন প্রফেসর ইউনূসের ওই শাসনামলে রাষ্ট্রের আইন কর্মকর্তা ছিলেন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন, তখন বোধহয় তার একটা দায়ও থেকে গেছে যে তার অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় হওয়া কর্মকাণ্ডগুলোকে তিনি যদি অবৈধ বলেন, বেআইনি বলেন, তাহলে কেমন একটা ব্যাপার হয়ে যায় না, কেমন দেখায় না, সেটাও হতে পারে। কি বললেন আইনমন্ত্রী? তিনি বলছেন, গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন, তিনি বলছেন মব জনগণের প্রতিক্রিয়া। অর্থাৎ যে মববাজি হয়েছে প্রফেসর ইউনূসের আমলে এবং এখনও দুই একটা বিচ্ছিন্নভাবে হতে আমরা দেখছি, সেগুলোকে তিনি জনগণের প্রতিক্রিয়া বলছেন এবং জনগণের প্রতিক্রিয়া বলতে গিয়ে তিনি এটাকে এক ধরনের জনগণের অধিকার, এটাও তার কথার মাধ্যমে প্রতিষ্ঠিত করলেন কিনা যে মব করা জনগণের অধিকার কিংবা মব করা আইন সিদ্ধ ব্যাপার, এটা জনগণ ইচ্ছা করলে আইন হাতে তুলে নিতে পারে। একজন আইনমন্ত্রীর বক্তব্য বোধহয় এমনই হওয়া উচিত। একজন সচেতন আইনমন্ত্রী তো পৃথিবীর যে কোনো দেশের সচেতন আইনমন্ত্রী বোধহয় এভাবেই বলা উচিত কিংবা বলতে পারেন। তিনি অ্যাকচুয়ালি কি বললেন একটু বুঝে দেখি চলুন। মব ইজ এ রিয়াকশন অব দ্য পিপল, বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, এমন বলছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে তিনি মিটিং করেছেন। মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মব ইজ নট সিস্টেমিক অর ওয়াইড স্প্রেড, মব ইজ এ রিয়াকশন অব দ্য পিপল। অর্থাৎ মব জনগণের প্রতিক্রিয়া, এটাকে জনগণের প্রতিক্রিয়া হিসেবে তিনি দেখছেন। জনগণের প্রতিক্রিয়া এটা জনগণের অধিকার, সেটাও বোধহয় প্রতিষ্ঠিত হয়। এবং তিনি বলছেন যে এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। তিনি বলছেন যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে তাহলে অর্ডিনারিভাবেই সেটাকে দেখা হবে। তিনি খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলছেন যে আপনি যদি এই মবের বিচার করতে চান কিংবা যান, অনেক বিষয় তাহলে চলে আসবে এর পেছনে। তাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান
যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি মবের বিরুদ্ধে কথা বলেন, মব যারা করছে তাদের যদি বিচার করতে চান, তাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান কিংবা যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি 24-এর বিপ্লবকে সম্মান জানাতে চান, তাহলে 24 পরবর্তী বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে যে মব হয়েছে সেই মবকে আপনার মানে সম্মান করতে হবে। সেই মবের বিরুদ্ধে আপনার কথা বলা যাবে না এবং মবের বিচার চাইলে এই বিপ্লবকে অসম্মান করা হবে, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হবে। মানে মেটিকুলাসলি এই বক্তব্যটা মিলে যায় ওই তৎকালীন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেছিলেন যে মবের বিরুদ্ধে যারা কথা বলে, মব যারা করে, তারা আসলে জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে কথা বলে। এই ব্যাপারে সবাইকে সাবধান হতে হবে, জুলাই আন্দোলনের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। অর্থাৎ তিনি বলেছিলেন যে মবের বিরুদ্ধে কথা বলা মানে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলা। ঠিক ওই মন্তব্যটা মিলে যাচ্ছে আইনমন্ত্রীর সঙ্গে, কারণ আইনমন্ত্রী এবং মানে তখনকার অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর দুইজনের পদগত অবস্থান তো একই ছিল। চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাতেই চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছিলেন, তো তাদের এই বক্তব্যের মধ্যে মিল থাকতেই পারে। কিন্তু আইনমন্ত্রী হিসেবে তিনি যখন বলছেন যে আপনি যদি মবের বিচার করতে চান কিংবা মব নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনার এই বিপ্লবকে অসম্মান করা হবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমাদেরকে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি জুলাই আন্দোলনকে কিংবা জুলাই গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব আপনি যে নামেই ডাকেন না কেন, সেটাকে যদি সম্মান করতে চান, তাহলে প্রফেসর ইউনূসের আমলে আন্দোলন পরবর্তী সময়ে 5 আগস্টের পর থেকে শুরু করে 1.5 বছরের শাসন আমলে আন্দোলনকারীরা কিংবা বিপ্লবীরা যে মব করেছে সেটাকে আপনার সাপোর্ট করতে হবে। সেটার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেটার কোনো আইনি বিচার চাওয়া যাবে না। আমি যদি ভুল ব্যাখ্যা না করে থাকি, মানে ভুল বুঝে না থাকি তার বক্তব্যের মিনিংটা এটাই দাঁড়ায়। এখন তাহলে আমার মনে হয় যে আইনমন্ত্রী যখন এটা বলছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি তাহলে আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্ব নেওয়ার পরেই বললেন যে মব আর হতে দেওয়া যাবে না, মব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিএনপির ডাকসাইটের নেতারা মবের বিরুদ্ধে কথা বলছেন, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত মবের বিরুদ্ধে কথা বলছেন, বিএনপির মহাসচিব মবের বিরুদ্ধে কথা বলছেন, সংসদে মবের বিরুদ্ধে কথা হচ্ছে, সুশীল সমাজ, সচেতন সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই মবের বিরুদ্ধে যখন কথা বলছেন, তখন আমরা ধরে নিতে পারি যে এই সবার, ইনক্লুডিং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ইনক্লুডিং প্রধানমন্ত্রী, যারা মবের বিরুদ্ধে কথা বলছেন কিংবা ইতিমধ্যে বলেছেন, তারা সবাই আসলে একটা মহা অপরাধ করেছেন। কারণ আইনমন্ত্রীর এই ব্যাখ্যায় আমরা অন্তত এটুকু বুঝতে পারি যে আপনি যদি 24-এর বিপ্লবকে সম্মান জানাতে চান, তাহলে এই মবকেও সম্মান জানাতে হবে। মানে বিপ্লব পরবর্তী যে মব, সেই মবকে আপনাকে মেনে নিতে হবে এবং এই মবের বিচার চাওয়া যাবে না। এখন মানে ভিডিওটা বড় করতে চায় না, খুবই বিনয়ের সঙ্গে আইনমন্ত্রীকে একটা দুটো প্রশ্ন করতে চাই। যদি কোনোভাবে কোনো দিন এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারি, তাহলে আমরা হয়তো খোলাসা হতে পারবো। সেটা হচ্ছে যে এই বক্তব্যটা কি আইনমন্ত্রীর বক্তব্য, নাকি আসাদুজ্জামানের বক্তব্য? ব্যক্তি আসাদুজ্জামানের বক্তব্য নাকি আইনমন্ত্রীর বক্তব্য? আইনমন্ত্রীর বক্তব্য হলে এটা সরকারের বক্তব্য হওয়ার কথা। বিএনপি সরকার এই বক্তব্যকে কি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে? এটা কি বিএনপি সরকারেরও বক্তব্য? যদি বিএনপি সরকারের বক্তব্য হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, মব নির্মূল করা হবে, মব আর হতে দেওয়া হবে না, সেই বক্তব্য কি আইনের ব্যত্যয় ছিল, আইনের বিরুদ্ধে ছিল, সেটা কি ভুল ছিল? প্রধানমন্ত্রীর যে মব কিংবা এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান, সেটা কি ভুল ছিল কিংবা সেই অবস্থান কি ভুল? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পাই এবং আমরা যদি এটাও জানতে পারি যে প্রফেসর ইউনূসের আমল থেকে শুরু হওয়া, মানে বিপ্লবের, আপনি 5 আগস্ট বিপ্লব পর্যন্ত যে কোনো কর্মকাণ্ড, বিপ্লবীদের যে কোনো কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারেন, কিন্তু যখন বিপ্লবে বিজয় অর্জন করা হলো, বিজয়ের পরে টানা 1.5 বছর ধরে যে মানে মব, মানে এটাকে তো আর এখন সন্ত্রাসী কার্যক্রম বলা যাবে না, আইনের ব্যত্যয় বলা যাবে না, কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা যাবে না, কারণ আইনমন্ত্রী বলছেন যে বিপ্লবকে অসম্মান যদি করতে না চান, তাহলে এটার বিরুদ্ধে কথা বলা যাবে না।
সুতরাং আমাদেরকে এখন মবটাকে মেনে নিতে হবে এবং মানে ধরে নিতে হবে যে এটা জনগণের যেহেতু প্রতিক্রিয়া, তিনি বলছেন যে এটা জনগণের প্রতিক্রিয়া, তাহলে এটা জনগণের অধিকারও হয়। তার মানে আইনমন্ত্রী যখন বলেন যে জনগণের মানে বিপ্লবীদের আইন হাতে তুলে নেয়ার, বিপ্লবে বিজয়ের পরে 1.5 বছর টানা আইন হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে, এটা যদি আইনমন্ত্রীর বক্তব্য হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। আমরা মনে হয় সেভাবেই সমাজটাকে এগিয়ে নিতে পারি এবং দারুণভাবে মানে প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন যে বর্বর থেকে সভ্যতায় এলাম, যে বর্বর যুগ আমরা 5 আগস্টের আগে দেখেছিলাম, তারপরে যে সভ্যতার যুগ এবং সেই যুগে যে মবের কাণ্ড এবং আইন হাতে তুলে নেওয়ার যে প্রতিনিয়ত কাণ্ডগুলো দেখছি, এবং এই সরকারের আমলেও একাধিক আস্তানা মাজারে মবের ঘটনা ঘটেছে, এগুলো সবগুলোই বৈধ হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং আমরা যদি মবের বিরুদ্ধে কথা বলি তাহলে সেটা বরং আইন লঙ্ঘন হতে পারে। তাই তো এই ব্যাপারে একটা বিস্তর ব্যাখ্যা যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে জনগণের জন্য সুবিধা হয়। জনগণ তাহলে বুঝে নিতে পারেন যে কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না। দর্শক, আপনার কি মনে হয়? মানে এই বিএনপি সরকার যখন গঠিত হলো তখন আইনমন্ত্রী আসাদুজ্জামানকে কেন দেয়া হলো? বিএনপির ডাকসাইটে আইনজীবীরা রয়েছেন, আইন বিশেষজ্ঞরা রয়েছেন তাদের দলে, তাদেরকে না দিয়ে একজন তরুণকে কেন আইনমন্ত্রী করা হলো, যিনি কিনা প্রফেসর ইউনূসের আমলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন? এরকম অনেক প্রশ্ন অনেকে করার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে বিএনপি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, খুব ঠিক কাজটা করেছে। আইনমন্ত্রী হিসেবে যে দারুণ একটা ব্যাখ্যাটা দিলেন এই বাস্তব পরিপ্রেক্ষিতে এবং জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য, এই ব্যাখ্যা আমার মনে হয় যে বিএনপির ডাকসাইটে পুরনো নেতারা যারা আইনমন্ত্রী হিসেবে অনেক বেশি এক্সপার্ট বলে অনেকে মনে করেন, হতে পারতেন বলে মনে করেন, তাদের ধারণা ভুল করে এই অসাধারণ ব্যাখ্যাটা অন্তত আমরা পেতাম না যদি আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল থেকে এমপি বানিয়ে তারপরে আইনমন্ত্রী বিএনপি সরকার না বানাতেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।